জুলাই সনদের অনেকগুলো বিষয় আছে ভালো। আমি জুলাই সনদের মোটামুটি সবগুলি ধারায় খুব মন দিয়ে পড়ার চেষ্টা করেছি, যতটুকু বুঝেছি। আবার 31 দফা যেটা আছে রাষ্ট্র সংস্কারের, সেটাও মোটামুটি ভালো। ওখানে যে সবই ভালো তাও কিন্তু আমি বলি না। আমার কাছে যদি আসতো আমি দুইটার থেকে ভালো ভালো গুলি নিতাম। কিন্তু বিএনপি এখন যে কাজটা করবে সেটা হলো গিয়া তারা পাশাপাশি জুলাই সনদ এবং 31 দফা পাশাপাশি রাখবে, রেখে জুলাই সনদের যে যে বিষয়গুলো 31 দফার সঙ্গে মিলবে তারা সেইগুলি নিবে। নিয়ে তারা বলবে এই যে দেখেন আমরা জুলাই সনদের এইগুলি বাস্তবায়ন করছি। আর যেগুলি মিলবে না সেগুলি আলহামদুলিল্লাহ বলেন আর ইন্নালিল্লাহ বলেন, যাই বলেন বলতে পারেন, সমস্যা নেই। তো ওইটা ওইরকম ভাবে তারা এটা ফেলাই দিবে। এবং যখন কেউ বলবে আপনারা জুলাই সনদ নিলেন না, মানলেন না, না আমি তো যেগুলো মানছি, আর আমি তো অন্যগুলিতে নোট অফ ডিসেন্ট আগে দিয়ে রাখছি। মানে ঠিক ওই জায়গায় যতটুকু ততটুকুই বিএনপি মানবে যতটুকু বিএনপি মানতে চাইবে আর কি। আমি আসলে এই প্রশ্নটা এবার আপনার কাছে আপনাদের দুজনের কাছে যেতে চাই, যেটি আসলে শুরুতে মোস্তফা ফিরোজ একটু বলতে যাচ্ছিলেন এবং এই সবশেষও বললেন যে সালাউদ্দিন আহমেদের বক্তব্য মানে উল্টে যেতে পারতো বিএনপি, কিন্তু উল্টায় নাই। কিন্তু ধরেন বিএনপি তো উল্টালো সেই অর্থে, আবার ওই ডক্টর খলিলুর রহমানের নিয়োগের অর্থে পদত্যাগের জন্য যখন নিরাপত্তা উপদেষ্টা ছিল বিএনপি জোর দাবি জানিয়েছিল 3 উপদেষ্টার পদত্যাগের জন্য, তার মধ্যে ছিলেন খলিলুর রহমান। এই সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন, দাপুটে নেতা, তিনি বলেছিলেন যে বিদেশি নেতাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন, আপনার কি আক্কেল জ্ঞান নাই? ডক্টর ইউনূস কেমন প্রশ্ন করেছিলেন যে তিনি বন্দর, তিনি করিডোর দিয়ে দিতে চান, করিডোরে মানবিক করিডোরের নামে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে চান, কিন্তু তিনি এখন পররাষ্ট্রমন্ত্রী। উল্টে তো খানিকটা গেল নাকি মোস্তফা ফিরোজ বিএনপির অবস্থান? জনাব মোস্তফা ফিরোজ। না, এটা তো আমি আগে বললাম যে এটা দুই তিনটা দিক থেকে এটা জিনিসটা ভালো হয়নি। কেন? অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ এবং অন্তর্বর্তী সরকারের মধ্যে মানে বিএনপি বলছিল যে অমুক অমুক হচ্ছে জামাতের, আর জামাত বলছিল অমুক অমুক বিএনপি। আর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ, তারা কোনো দলের না। কিন্তু এই অন্তর্বর্তী সরকার বিলুপ্ত হইতে না হইতেই সেই সরকারের নিরাপত্তা উপদেষ্টা হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী, টেকনোক্র্যাট কোটায়। তো জিনিসটা তাহলে তো অন্তর্বর্তী সরকারের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই তো ধাক্কা লাগলো। তো সেখানে এখন প্রশ্ন, তাহলে কি এটা কি চাপানো? কারণ খলিলুর রহমানের ব্যাপারে তো বিএনপিরই আপত্তি ছিল, তাহলে কি এটা চাপানো হলো? কারা চাপালো? আমেরিকা, ইন্ডিয়া নাকি কারা? এই প্রশ্নগুলো কিন্তু এখন সঞ্চারিত হচ্ছে যে এটা কি তাহলে আগে কোনো নেগোসিয়েশন হয়েছিল বিএনপির সাথে কোনো এক শক্তি বা একাধিক শক্তি, সেই শক্তিরই কি প্রতিনিধি কিনা ডক্টর খলিলুর রহমান? এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে এবং আমি মনে করি যে এইটা কিন্তু বিএনপি কে যথেষ্ট বিব্রতকর অবস্থার মধ্যে ফেলবে। আমি জানি না বিএনপি এর উত্তরটা কি দেবে, এটা উচিত হয়েছে কিনা। আর কারণ উনি 1 বছর অন্তত 6 মাস পরেও যদি সরকারে যোগ দিতেন তাহলে কিন্তু এতটা বিতর্ক আসতো না। এখন কিন্তু বিতর্ক হবে, কারণ ওটা বিলুপ্ত হইতে না হইতেই তিনি এখানে আসলেন। তাহলে জামাত যে অভিযোগ করছিল, তাহলে জামাত বলবে যে এই তো আমরা বলছি যে উপদেষ্টা পরিষদের মধ্যে অনেকে বিএনপি আছে, এই যে এখন দেখেন। তো তার উত্তরটা কি হবে? এটা আমার ধারণা যে মানে নীতিগত পদ্ধতিগত ভাবে এবং কনসেপচুয়ালি এটা একটা ভুল করছে বিএনপি, এটা স্বীকার করতেই হবে। জি, যারা মাসুদ কামাল মানে ভুল, কিন্তু যে বিষয়গুলো কেন করলো তার মধ্যে যে যুক্তিগুলো বা সম্ভাবনা সন্দেহর কথা বলছিলেন মোস্তফা ফিরোজও, মানে কয়েকটা আলোচনায় বাজারে আছে যে ওই যে বিএনপি কি কোনো আগে থেকেই কোনো ডিল তাদের উপর চাপিয়ে দিল, নাকি ওই যে আবার তারাই মানে ডক্টর খলিলুর রহমানই গুপ্ত ছিলেন এতদিন আসলে অন্তর্বর্তী সরকারের বিএনপির হয়ে, এর মধ্যে কোনটা, নাকি আসলে এর বাইরেও অন্য কিছু? দেখেন মোস্তফা ফিরোজ যে কথাগুলি বললেন, আমি এগুলি সবগুলির সঙ্গে একমত। আমিও এটাকে এভাবেই ভাবি। আমি যদি ওনার আগে বলার সুযোগ পাইতাম আমি এগুলি বলতাম, তখন উনি বিপদে পড়ে যেতেন যে উনি আর কি বলবেন, সব বলে দিচ্ছেন। যেমন এখন আমি বিপদে পড়ে গেছি যে এর বাইরে আমি আর কি বলবো, আমি এই কথা কিন্তু বলতাম। বিষয়টা হলো কি জানেন, তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে আমরা সবাই মানি। এই কনসেপ্টটা মূলত কি? এই কনসেপ্টটা হলো নির্বাচনের সময় এমন একটা সরকার থাকবে যারা পরবর্তী যে সরকার হবে সেই সরকারে তারা যাবে না। মূল কনসেপ্ট, তারা নিজেরা নির্বাচন করবে না। কেন করবে না? তাহলে
নির্বাচনে অংশগ্রহণকারী প্রত্যেকটা দলের প্রতি তারা একইভাবে তাকাতে পারে। কিন্তু আমরা দেখলাম নির্বাচন হওয়ার একদিন পরেই এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন না সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানে ডক্টর ইউনূসের পরে উনি সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি সবচেয়ে বিতর্কিত, এবং ওনাকে নিয়ে নানামুখী বিতর্কের ধারা কিন্তু একটা না, নানামুখী বিতর্ক। তিনি কি দ্বৈত নাগরিক না কি নাগরিক, কিটা, এই সমস্ত বিতর্ক। এবং এই অভিযোগগুলো আবার আমরা প্রথম শুনছি এই বিএনপির কাছ থেকে। বিএনপি বলছে, তাহলে ওই যে আপনি যেটা বললেন যে আক্কেল জ্ঞান, তাহলে আক্কেল জ্ঞানের ডেফিনেশনটা আবার চেঞ্জ হচ্ছে কিন্তু। তাহলে প্রশ্ন হলো, যেটা মুস্তাফা ফিরোজ বললেন, উনি কি কারো লোক? উনি কার লোক? উনি কি আমেরিকার লোক? উনি কি ইন্ডিয়ান লোক? ইন্ডিয়া এবং আমেরিকার চাপে পড়ে কি তাকে নেওয়া হলো? যদি চাপে পড়ে নেওয়া হয় তাহলে আপত্তি কেন? আপত্তি হলে তাহলে আমাদের সার্বভৌমত্ব থাকে কোথায়? আপনি তো সার্বভৌমত্বের কথা বলেন, আপনি তো বলেন আমি কারো অনুগত নই, কারো দাস নই, আমি নিজে শির উঁচু করে দাঁড়িয়ে থাকি। তো পারলেন না তো। তাহলে কি আরেকটা থিওরি বাজারে আছে, সেই থিওরিটা হলো যে অগাস্ট মাসে যখন নাকি লন্ডনে বৈঠক হয়, সেখানে এই বিষয়ে একটা ফয়সালা হয়ে গিয়েছিল। সেই সময় একটা কথা দিয়েছিলেন উনি, সেখানে ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি তোমার সব কথা মানবো, ফেব্রুয়ারিতে নির্বাচন দেব, কিন্তু তোমরা আমাদের একজন লোককে তোমাদের সঙ্গে রাখবা। কেন? আমার কিছু অসমাপ্ত কাজ আছে, সেই কাজগুলি উনি দেখভাল করবেন। হতে পারে এটাও একটা বানানো কথা হতে পারে, সম্পূর্ণ কাল্পনিক হতে পারে। তবে আবার ধরেন এগুলি সবটা অপমানজনক। এই সব যে কোনো একটা ঘটুক অপমানজনক। কিন্তু আমেরিকা চাপাই দিচ্ছে, আমরা মাইনে নিচ্ছি, অপমানজনক। ইন্ডিয়া চাপাই দিচ্ছে, আমরা মাইনে নিচ্ছি, এটা অপমানজনক। ডক্টর ইউনূস চাপাই দিচ্ছে, মাইনে নিচ্ছি, এটা অপমানজনক। অপমানজনক কাজ আমাদের নতুন সরকার কেন করবে? তাহলে আরেকটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা মোটামুটি ওনাদের জন্য সম্মানজনক হতে পারে। সেটা হলো, আপনি দেখবেন যে অন্তর্বর্তীকালীন সময়ে সবচেয়ে বেশি সমালোচনা কিন্তু বিএনপি করেছে এই লোকটার ব্যাপারে, সবচেয়ে বেশি তাকেই নিয়ে আসছে। তাহলে উনি কি ছিলেন বিএনপির গুপ্ত? সরকারের মধ্যে বিএনপির আমাদের এখন রাজনীতিতে কিন্তু গুপ্ত একটা শব্দ আসছে, খুব ইন্টারেস্টিং শব্দ এবং খুব পাওয়ারফুল শব্দ, এবং এই শব্দ খুব কাজ করে, এইভাবে থাকতে পারলে খুব কাজ করে। তো এটা কি তাহলে বিএনপির গুপ্ত ছিল? যদি গুপ্ত থাকে তাহলে এটা বিএনপির জন্য মোটামুটি সম্মানজনক। তখন আমার অপমানজনক হয় অন্তর্বর্তীকালীন সরকার উপর। সরকারের ভিতর নাই দিতাম, যে কথা বলছি, যে এই জন্য আমরা বলেছিলাম নির্বাচন অবাধ হয় নাই। তাহলে কি নির্বাচন অবাধ হয় নাই? যদি গুপ্ত একজন লোক পাওয়ারফুল থাকে, দেখেন এই লোকের আন্ডারে কি কি ছিল, এই লোক কোন কোন ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করতে পারত অথবা প্রভাব বিস্তার করতে পারত। উনি যে যে বিভাগকে নিয়ন্ত্রণ এবং প্রভাব বিস্তার করতে পারত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তার মধ্যে তো সশস্ত্র বাহিনীও আছে। তাহলে কি উনি সব ওনার যা যা করার ক্ষমতা সব সার্ভিস দিয়েছেন উনি বিএনপিকে ক্ষমতা আনার জন্য? তো নাই দেখতে যে এই যে অভিযোগটা, এই অভিযোগটা আপনার খণ্ডাবেন কিভাবে? আমি বুঝি না, আমার কাছে অদ্ভুত লাগছে যে বিএনপি একটা সেন্সিবল দল, এত বড় একটা দল, এত মেধাবী একটা দল, অনেক মেধাবী লোক আছেন, ইনক্লুডিং তারেক রহমান সাহেব নিজে। উনি এই ধরনের একটা ক্রিটিসিজমকে কেন ইনভাইট করতে গেলেন শুরুতেই, এটা আমাদের এখনো বুঝে আসে না। এবং আমি বলি তো, এইটার জবাব উনি কোনোদিন দিতে পারবেন না, কোনোদিন দিতে পারবেন না। এটা কি ওই যে আপনি বলছিলেন যে চাপিয়ে দেওয়া, মানে তারেক রহমান যখন ফিরছিলেন না কেন সেই আলোচনা আমরা করছিলাম, তখন তিনি স্ট্যাটাসে বলেছিলেন তার দেশে ফেরা তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না। এটাও এরকম কি কোনো বিষয় যেটি আসলে তার একক সিদ্ধান্ত? আমি তখনও বলেছিলাম ওটা হয়তো হতো, আসলে এটা সব আমি এখনো মনে করি ওইটা ওনার বক্তব্য না, ওনার হয়ে কেউ লিখে দিয়েছেন, ওনার প্রেস উইং এর কেউ লিখেছেন, এবং তাদের মাথায় এটা খেলে নাই যে তার নেতা এই ধরনের একটা বক্তব্য দিতে পারে না। দ্যাট ওয়াজ ব্লান্ডার, ওটা কনসেপচুয়ালি ব্লান্ডার, ওটা ভাষাগত ভাবে ব্লান্ডার। এটা বলতে পারেন না উনি, কিন্তু ওনারা লিখে দিয়েছিল, কে আমি জানি না, বলতে পারবো না, কারণ উনি নিজে এরকম ব্লান্ডার করবেন বলে আমি আশা করি না। তো সেটা যদি সত্য হয় তাহলে তো আমার স্বাধীন সার্বভৌমত্ব থাকে না আমাদের এই দেশে। আমার নেতা, তাকে অন্যের উপর নির্ভর করতে হবে কেন? আমি যেন বিশ্বাস করতে চাই না, আমি যেন মানতেই চাই না। তো এখন যদি এটা হয় তাহলে তো আমাদের দুর্ভাগ্যের শেষ নাই, আর আফসোসের আর শেষ থাকবে না। তো আমি জানি না কেন ওনারা এই ধরনের আগে একটা ব্লান্ডার করেছেন, পরে এটা 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 একটা গ্রেট ব্লান্ডার। মানে এটা আপনার এইভাবে রাজনৈতিক ভাবে একটা ব্লান্ডার।
জি, মাসুদ কামাল, আপনি বলছিলেন বিএনপি আসলে ওই সংস্কার পরিষদের শপথ না নেওয়াটা প্রথম রাতেই বিড়াল মারার মতো একটা অবস্থা। আমি এটাও একটু মানে এই বার্তার সাথে আরো যা করলো তাতে কি মনে হচ্ছে, মানে আমরা তো একটা পূর্বাভাসও করতে চাই, মোস্তফা ফিরোজের কাছ থেকে একটু শুনতে চাই যে কেমন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। আপনি এটাও বলছিলেন যে তার যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ সেটিও সময় পিছিয়ে পিছিয়ে আসা গেল, মানে খুব অল্প কিছুই আমরা দেখেছি এখন পর্যন্ত সরকার শুরু করার পরে। তাতে কোনো পূর্বাভাস জনাব মোস্তফা ফিরোজ আপনি করতে পারেন যে কেমন প্রধানমন্ত্রী হবেন, যেহেতু তিনি প্রথমবারের মতো এমপি, প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রথমবারই? মানে আশা তো করি অবশ্যই ভালো। আমরা বারবার যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন তখন আমরা খুব উচ্ছ্বসিত ছিলাম। তারেক রহমান একটা নতুন চ্যালেঞ্জ তার জন্য, যে প্রথমবার তিনি এমপি হলেন, তারপরে তিনি নির্বাচিত হলেন এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন। এটা এবং যেই পরিস্থিতির মধ্য দিয়ে, সেটা তো একটা অবিস্মরণীয় ব্যাপার। তো চ্যালেঞ্জ অনেক, কারণ 15 বছরের একটা দুঃশাসন অপশাসন বিএনপির উপর দিয়ে গেছে, দেশের অর্থনীতি ভঙ্গুর। 16-17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাকে রিভাইভ করতে পারেনি। ফলে এই অবস্থায় তিনি যেটা করবেন, তার নির্বাচনী যে জনসভার বক্তব্যগুলো, আমি কিন্তু মন্ত্রমুগ্ধের মতন এটা মানে ফলো করেছি এবং খুবই ভালো লেগেছে এবং আধুনিক। এবং সবচেয়ে বড় কথা হলো যে তিনি বারবার বলেছেন যে না, বদনাম করে আমি সময় নষ্ট করতে চাই না, আমি কি করতে চাই আমি সেটা বলতে চাই, এবং সেই কথাগুলো তিনি বলেছেন। এবং আজকেও দেখলাম জাতির উদ্দেশ্যে তিনি যে কথাগুলি বলছেন, যেমন একটা কথা বলছেন, দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়, আইনের মাধ্যমেই হবে সব সমস্যার সমাধান। অর্থাৎ কোনো অপকর্ম না, আইনের বাইরে কোনো কাজ না, এবং সবাই সমান। এই যে কথাটা বলতে পারাটা বলছেন, তার মানে একটা নির্দেশনা দিয়েছেন। এবং আমি ইতিমধ্যে কয়েকজন এমপি আমাকে জানিয়েছেন যে তারা তাদের এলাকায় চাঁদাবাজি বন্ধের ব্যাপারে ইতিমধ্যেই প্রশাসনের সাথে কথা বলেছেন এবং কোন উপায় বন্ধ করা যায় সেগুলি তারা পদ্ধতি অবলম্বন করেছেন। তার মানে যেই বদনামগুলোকে দিয়ে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা করা হচ্ছিল, সেখান থেকে ওঠার জন্য কিন্তু তারা অলরেডি এটা তারেক রহমানের জন্য একটা চ্যালেঞ্জ, যে দুর্নীতি, চাঁদাবাজি, এই অপবাদগুলো যাতে দলকে আর ক্ষতিগ্রস্ত না করে। তো সেই কারণে দেখেন, জনজীবনের আজকে পুরো ভাষণের মধ্যে জনজীবনের কোথায় কোথায় সমস্যা, সেই সমস্যাগুলো সমাধানের জন্য তিনি বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, আরো অন্যান্য যে সমস্ত সিন্ডিকেট, বাণিজ্যিক সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়ায়, সেগুলি ভেঙে দেওয়ার একটা সংকল্প ব্যক্ত করেছেন। এখন আমার যেটা ধারণা, যে তারেক রহমানকে এই অল্প সময়ের মধ্যে স্টাডি করে যেটা বুঝতে পারছি, যে তিনি কিন্তু বলছেন কিন্তু বাস্তবায়ন না করে কিন্তু ছাড়বেন না। তুলনামূলকভাবে আমি মনে করব যে আমি আশাবাদী, তবে এইগুলো অ্যাসেসমেন্ট করতে অ্যাটলিস্ট 2-3 মাস বা 4 মাস তো লাগবেই, তারপরে বোঝা যাবে। কিন্তু তিনি কিন্তু অসুখটা ধরতে পেরেছেন, তিনি কোথায় কোথায় রোগ এবং কোন কোন সমস্যাগুলি মানে প্রাধান্য দেওয়া উচিত সেইগুলো কিন্তু তিনি দেখেছেন। দেখেন, তার পুরো ভাষণের মধ্যে ওই জুলাই সনদ টনদ এই সমস্ত আধ্যাত্মিক বায়বীয় কোনো কথাবার্তা নেই। তিনি স্ট্রেট মানুষের যে সংকট গুলো, অর্থনৈতিক সংকট, জনজীবনের সমস্যা এবং নিরাপত্তার সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু অ্যাড্রেস করেছেন। তো এবং ক্যাবিনেট মিটিংও যে কথা বলেছেন, সেই কথাগুলো আরো এক্সপান্ড করে তিনি বলেছেন। তো আমি মনে করি যে তিনি নিশ্চয়ই মানে পুরোপুরি তো বলা যাবে না সফল হবেন, একটা সফল হবার একটা তিনি দিক নির্দেশনা দেখছেন, বা বলা যায় যে একটা আলোক ছটা দেখাচ্ছেন। এখন দেখা যাক, পরবর্তীতে অপেক্ষা করতে হবে। নিশ্চয়ই। জনাব মাসুদ কামাল, আপনারও যদি কোনো পূর্বাভাস থাকে কেমন হবেন তারেক রহমানের মানে সময়টা এবং তিনি কেমন প্রধানমন্ত্রী হবেন, সেটির সাথে আর একটা প্রশ্ন আছে, এটা শেষ করি ছোট করে, তারপরে জিজ্ঞাসা করি আপনাকে। জি মাসুদ কামাল, কেমন প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান? আমি আশাবাদী, কারণ একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, খুব মানে সতর্কভাবে আমি লক্ষ্য করেছি, যে ডক্টর ইউনূস সাহেবের আমলে কিন্তু আমাদের এই দেশটা একটা মবের রাজত্বে পরিণত হয়েছিল, জাস্ট মবের রাজত্ব। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে উনি কোনো মবকে থামাবেন না, উনি মবকে এনকারেজ করবেন, এবং উনি করে গেছেন পুরোটা সময় ধরে। এবং যে কারণে মানুষের মধ্যে একটা ভীতি ছিল, একটা আতঙ্ক ছিল, মানুষ ঘরের বাইরে মেয়েরা বের হতে আতঙ্কিত হতো, যে বের হয়ে যাব কোন বিপদে না পড়ি। তো এরকম নানা ধরনের কিন্তু চিন্তা ভাবনা
আমাদের সাধারণ মানুষকে আক্রান্ত করত। ইন্টারেস্টিং হলো নির্বাচন হলো 12 তারিখ, 13 তারিখে কিন্তু এগুলো সব অফ হয়ে গেল, জাস্ট আর নাই, আর দেখলাম না। 13 তারিখে কি হয়েছিল? 13 তারিখে তখনও তো আমার শপথই নেয় না, খেয়াল করেন, উনি তো তখন শপথ নেন নাই, শপথ নিয়েছেন 4র্থ দিনে এসে। তাহলে মানুষ কিন্তু বুঝে গেছে যে এই ভদ্রলোক এতদিন ধরে যে কথাগুলো বলছে, যে ভঙ্গিতে বলছেন, সেই কথাগুলো তাদের মনে হচ্ছে না উনি এটা মিন করেছেন। আমরা গত কয়েকদিন ধরে সেটা দেখছি। তো উনি চাচ্ছেন, যেমন প্রথম আজকের মিটিং এ যেটা ক্যাবিনেট মিটিং এবং ওনার ভাষণে 3টা জিনিসকে উনি খুব গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, যে একটা হলো দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ, দ্বিতীয়টা হলো আইন শৃঙ্খলা, এবং তৃতীয়টা হলো বিদ্যুতের সরবরাহ যেন ঠিক থাকে। এটা তো আসলে প্রথমটা দ্বিতীয়টা কিন্তু মোটামুটি রিলেটেড। দ্রব্যমূল্য এবং দ্রব্যের সরবরাহ এই দুইটা যে মানুষের নাগালের বাইরে চলে যায়, এর কারণটা হলো দুর্নীতি এবং চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে যে জিনিসটা উত্তরবঙ্গে যে সবজির দাম 40 টাকা, সেটা ঢাকায় আসতে আসতে 80 টাকা হয়ে যায়, এই কারণে যে রাস্তায় থেকে 14-15 জায়গায় চাঁদা দিতে হয়। কারণ বাজারেও চাঁদা দিতে হয়। কারণ বাজার থেকে এতটাই চাঁদা দিতে হয় যে আগে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কারণ বাজার থেকে প্রতিদিন 1 কোটি টাকা উনি আদায় উনি পাইতেন। তো ওনাকে যারা এই টাকাটা দিয়ে আসতো, তারা নিজেরা আরো কয়েক কোটি টাকা আদায় করতো না, করতো। তো এই টাকাটা কোথার থেকে আসতো? এই টাকাটা কে পে করতো? আমি আপনি পে করতাম, আমরা যারা বাজারে যাই তারা পে করতাম। তো এইভাবে তো জিনিসপত্রের দামটা বেড়ে যেত। এখন যদি আপনি চাঁদাবাজিটা বন্ধ করতে পারেন, তাহলে প্রত্যন্ত অঞ্চল থেকে আরো বেশি মালামাল ঢাকা শহরে আসবে, দামটা বাড়বে না। ঢাকা শহরে কারণ বাজারে চাঁদাবাজি কে করে? কে না জানে? চাঁদাবাজি মানে কারণ বাজারে যে সবচেয়ে ক্ষুদ্র ব্যবসায়ী, সেও জানে তাকে চাঁদা কাকে দিতে হয়। এটা জানার জন্য কোন রকম রকেট সায়েন্স নাই, যে কেউ বলতে পারবে। সে লোকটা কে? সে লোকটার নাম এতদিন তো সে তো বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, হয়তো এই মুহূর্তে নাই, দল থেকে তাকে বের করে দিছে, দল থেকে বের করে দিছে, কিন্তু তার চাঁদা কি বন্ধ হয়েছে? এখন যদি তারেক রহমান চান যে আমি তো চাঁদাবাজকে দল থেকে বের করে দিচ্ছি, তাকে আমি কোনো ধরনের প্রশ্রয় দেব না, যদি উনি সিদ্ধান্ত নেন এবং এটা যদি মিন করেন, তাহলে বন্ধ হবে না কেন? এবং যদি এই কথা বলেন যে যারা এই চাঁদাবাজকে প্রশ্রয় দিবে, টিকিয়ে রাখার চেষ্টা করবে, আমি তাদেরকে চাকরি দেবো না, তাদেরকে চাকরি দিয়ে ফায়ার করবো, উনি যদি সিদ্ধান্ত নেন এবং যদি উনি একটা ক্ষেত্রে ঘটিয়ে থাকেন, একবার যে একজনের ক্ষেত্রে ঘটান, তাহলে দেখবেন যে বাকি সবাই একটা শিক্ষা পেয়ে যাবে। আমার ধারণা রমজানের এই মাসে উনি সেটা ঘটাবেন এবং আমার মনে হয় একটা ভালো লেসন চাঁদাবাজরা পাবে। নিশ্চয়ই এটা এই বিষয়ে অনেক অনেক তার জন্য শুভকামনা, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাশাটা সেরকমটা তো থাকবে বটেই। একটা সমস্যার মানে বড় একটা সমস্যার সমাধান এটি হলে হয়ে যায়। একটা আলোচনা হচ্ছে যারা মাসুদ কামাল আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় অফিস খুলছে, তালা খুলছে, কোথাও কোথাও জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটছে ঠিক নির্বাচিত হওয়ার পরপরই বিএনপি মানে আওয়ামী লীগ আসার মানে বিএনপি আসার পরে কি আওয়ামী লীগের জন্য একটা সুখবর হয়ে গেল? এটা একটা সুখবর, একটা খুব সংক্ষেপে যদি বলেন মাসুদ কামাল। না, এটা সুখবর কিনা আমি বলতে পারবো না, তবে এই যে খোলাটা বিভিন্ন জায়গায় দেখেন, এটা নিয়ে আমাদের দুই ধরনের কথা আছে। একটা কথা হলো যে আওয়ামী লীগের অফিস বন্ধ থাকবে কেন, এটা আমার প্রশ্ন। কোশ্চেনটা হলো এটা তো একটা ঘর, তাই না, একটা প্রতিষ্ঠান। এই ঘরটাই তো আওয়ামী লীগ না, এই ঘরটাই তো আওয়ামী লীগের রাজনীতি না। এই ঘরে আওয়ামী লীগের নেতা কর্মীরা বসে বসে রাজনীতি করে। তো আওয়ামী লীগের আপনি রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন না সরকার, মানে তৎকালীন সরকার। এই যে নিষিদ্ধ করছে যে আইনের মাধ্যমে, যে নির্বাহী আদেশের মাধ্যমে, সেই আইনটাকে আমি কালো আইন মনে করি। আমি মনে করি এই আইনটা থাকা উচিত না। তো এই আইনটাকে বাতিল করার জন্য আমি আন্দোলন করতে পারি, কিন্তু কালো আইন হলেও আইন তো একটা আছে। এখন যদি আমি আইনটাকে অমান্য করি, সেটাকে আবার আমি সঠিক মনে করি না, তাহলে তো দেশে কিছুই থাকবে না। এক একজন এক এক আইনকে অমান্য করবে, সে বলবে এই আইনটা পছন্দ না, এই আইনটা আমি মানবো না, তাহলে তবে দেশে কোনো শৃঙ্খলা বলতে কেউ থাকবে না। আইনটা যদি মন্দ হয়, আপনি আইনটাকে বাতিল করার জন্য চেষ্টা করেন, আন্দোলন করেন, যতক্ষণ পর্যন্ত আইনটা বাতিল না হবে ততক্ষণ পর্যন্ত আইনটা আপনাকে মানতে হবে। এটা হলো গিয়ে একজন নাগরিকের দায়িত্ব। এখন আওয়ামী লীগের যে অফিসটা,
আওয়ামী লীগের অফিসে তালা মারছে কি? ওই নির্বাহী আদেশে কি বলা হয়েছে যে প্রত্যেকটা আওয়ামী লীগের অফিসে তালা মারো? বলা হয়েছে? বলা তো হয় নাই। তালা মারছে কে? জামাত দিয়ে মারছে, জামাতের লোক মারছে, অথবা ছাত্র দলের লোক দিয়ে মারছে, অথবা এনসিপি লোকজন যে মারছে, তাদের এই মারার অধিকার কে দিছে? আওয়ামী লীগের যে লোকটা নাকি রাজনীতি করেন না, রাজনীতি স্থগিত, উনি রাজনীতি করেন না, ওনার যতটুকু অধিকার, ওরও তো ততটুকু অধিকার আছে। যে ঘরে তালা মারছে, এই ঘরে তো হয়তো আওয়ামী লীগ ভাড়া নিচ্ছে, ওই ঘরে তো একজন আলাদা মালিকও থাকতে পারে। তো তালা মারার ইখতিয়ার আপনাকে কে দিল ভাই? তালা মারা উচিত না। কিন্তু ওখানে যে যদি আপনার স্লোগান দেওয়া শুরু করেন যে শেখ হাসিনার পক্ষে অথবা অন্য কোনো পক্ষে, সেটা আবার বেআইনি কাজ হবে। এবং যদি ওরকম একটা বেআইনি কাজ হয়, তাহলে ওটাকে যে আবার তালা মারা অথবা আবার আগুন দেওয়া, এটাও কিন্তু অন্য কোনো পলিটিক্যাল পার্টির কাজ না, এটা হলো গভর্নমেন্টের কাজ, পুলিশের কাজ। আমি